আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দলীয় পরিচয় ব্যবহার না করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা, বললেন তথ্য উপদেষ্টা। তবে নিষিদ্ধই থাকবে রাজনৈতিক কার্যক্রম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে 10টি প্রকল্প অনুমোদন। অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয়ে বাদ দেওয়ার খবর ভিত্তিহীন, বলেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে স্থগিত। পরবর্তী শুনানি 16 জুন। মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যার ঘটনায় আটক 2 আসামিদের রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে না, বলছে ডিএমপি। এবং বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। উচ্চাভিলাষী সিদ্ধান্তে চাপ বাড়বে অর্থনীতিতে, বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যে কেউ অংশ নিতে পারবেন, এতে বাধা দেবে না সরকার। তবে দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে। তথ্য উপদেষ্টা দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকার রাজনৈতিক কারণে পুষিনের চেষ্টা করছে, বাংলাদেশকে চাপে রাখতে নয়। সমস্যা সমাধানে আলোচনা চলছে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচন শুরুর কথা বলছে সরকার। এসব নির্বাচনে অংশ নিতে তৎপরতা শুরু করেছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ এতে অংশ নেবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবেন। নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু যারা ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলে, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর সীমান্তে পুশিন বেড়েছে। প্রায় 5,000 মানুষকে পাঠিয়ে দেওয়ার দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে চাপে রাখতে কি ভারতের এমন তৎপরতা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের নতুন যে সরকার আসছে, তার সাথে ভারতের সরকার, আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল, সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর পর তদন্ত সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু হামে 600-র বেশি শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হচ্ছে না কেন? এর কারণ জানান তথ্য উপদেষ্টা। সরকার কিন্তু এটা বলেনি যে তদন্ত কমিটি করছে। প্রায়োরিটি হচ্ছে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা, টিকা শেষ করা, যাতে এই পরিস্থিতিটার উন্নতি হয়। তদন্তটা যদি করি আমরা, তদন্ত এই মুহূর্তে আমার যে সার্ভিস, এই মুহূর্তে আমাদের যা করণীয়, সেটা খুব বড় ইম্প্যাক্ট ফেলছে না। মানে আমরা আসলে তদন্তে কি বের করব? টিকা দেয়ায় কেন সমস্যা হয়েছিল, আমরা কিন্তু কারণটা জানি, সংকটটা কেন হলো, টিকা দেয়ায় কেন সমস্যা হয়েছিল এবং কারা দায়ী আছে তাদেরকে খুঁজে বের করা। সো সেই তদন্ত আসলে হবে। তিনি জানান, দ্রুত তিস্তা ব্যারেজ নির্মাণের প্রক্রিয়া শুরু হবে। খরচ হতে পারে 20,000 কোটি টাকা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নয়াদিল্লিতে চলছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 57তম সীমান্ত সম্মেলন। সোমবার ভারতের নয়াদিল্লির বিএসএফ সদর দফতরে 4 দিনব্যাপী এই বৈঠকটি শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই সম্মেলন। 4 দিনব্যাপী এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, জোরপূর্বক পুশিন রোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ। এছাড়া বৈঠকে মাদক, অস্ত্র ও নিষিদ্ধ পণ্যের চোরাচালান বন্ধ, মানব পাচার প্রতিরোধ এবং আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে অননুমোদিত যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ বন্ধ করার বিষয় নিয়েও আলোচনা হবে। এদিকে দেশের সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। পুশিন বন্ধে কড়া অবস্থানে রয়েছে বিজিবি।
স্থানীয় বাসিন্দারাও তাদের এই কাজে সহযোগিতা করছে। জামালপুর সীমান্তে আবারও পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। সোমবার দিবাগত মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারের চর এলাকায় এই ঘটনা ঘটে। জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করছে বিএসএফ। রোববার রাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারের চর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চ লাইট বন্ধ করে দিয়ে ১৮ জনকে পুশ ইনের চেষ্টা চালায়, কিন্তু জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পুশ ইন চেষ্টা ব্যর্থ হয়। এ সময় স্থানীয়রা বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয়, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই অঞ্চলে। ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। শিক্ষামন্ত্রী বলেন, কোনো বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৭ সালের শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানায়। এই ধরনের কোনো প্ল্যানই হয়নি যে কমানো হবে, কার্টেল করা হবে, ক্লোজ করা হবে, এই ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কিভাবে হবে, সেগুলি নিয়ে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সভায় উপস্থিত রয়েছেন। বৈঠকে নতুন সংশোধিত মিলিয়ে ১২ প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। একই সাথে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য ১৬ জুন দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তি এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুসারে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ন্যস্ত ছিল সুপ্রিম কোর্টের ওপর। তাই সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে ২০২৪ সালের ২৫ আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী। ওই রিটের প্রেক্ষিতে গত বছরের ২ সেপ্টেম্বর নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করে হাইকোর্ট। একই সাথে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনেরও নির্দেশনা দেওয়া হয়। চলতি বছরের ২১ মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৪ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আর ২০১৭ সালে যে বিধি মোতাবেক ইতিপূর্বে পরিচালিত হচ্ছিল বিচারকদের ব্যাপারে, সেটি দ্বারা পরিচালিত হবে এই আদেশের ফলে। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। ডিএমপির মুখপাত্র এম.এন. নাসির উদ্দিন জানান, আসামিদের রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে না, জড়িতদের আইনের আওতায় আনা হবে। এলাকাবাসীরা জানান, মৌচাক মার্কেট এলাকায় ফুটপাথে চাঁদাবাজি বন্ধে বাধা দেওয়ায় হত্যা করা হয় বিল্লালকে। এই ঘটনায় রমনা থানা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। মনির হোসেন তপুর রিপোর্ট। রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক
বিল্লাল হোসেন তালুকদার খুন হওয়ার আগের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় আধিপত্য বিস্তার নিয়ে রমনা থানা যুবদলের নেতা দিদারুল ইসলাম বাবুর সাথে নিহতের বাকবিতণ্ডা হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিল এই দুই গ্রুপের মধ্যে। বিল্লালের ভাগ্নের দাবি, সোমবার রাত 8টার দিকে আনারকুলি সুপারমার্কেটের সামনে তাকে আটকে মারধর করে বাবু এবং তার সহযোগীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিল্লাল। দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঢাকা মেডিকেলে বিল্লালকে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ও চাঁদাবাজি করে দেখে সবাই ওর নামে বিচার দিছে। ফুডের মধ্যে যারা দোকানদারি করে সবাই বিচার দিছে, ওই বিচার করছে, ওরা বলছে যে তুই ফুডের মধ্যে মার্কেটে ঢুকবি না। তো ও ঢুকছে, আবার চাঁদাবাজি করছে। এই নিয়ে আমি ওরা বলতে গেছি যে ভাই আপনি ঢুকছেন কেন আর টাকাই নিছেন কেন। এখানে কিছু দোকান আছে, এই দোকানটি হয়েছে আওয়ামী লীগের লোকের। এখন এটি কেউই নিতেছে না, একমাত্র বাবু এটি নেতৃত্ব দিতেছে। পরিবারের দাবি, আনারকলি সুপারমার্কেট কমিটির সাধারণ সম্পাদক ও রমনা থানা যুবদলের সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সঙ্গে রাজনৈতিক এবং ব্যবসায়িক বিরোধের জেরে খুন হয় বিল্লাল হোসেন। এই ঘটনায় রমনা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল আমিন ও রিয়াজ নামে দুজনকে আটক করা হয়েছে। পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় তথ্যপত্র ভিডিও সংগ্রহের চেষ্টা করছে এবং সেগুলি পর্যালোচনা করে আসামি শনাক্তের চেষ্টা চলছে এবং ইতিমধ্যে দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 26 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর 36 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে 101 জন শিশু চিকিৎসা নিচ্ছে। এদিকে সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটি সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সকালে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনীতি, আসন্ন বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সুশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে দুই পক্ষ মত বিনিময় করে। বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর এরিকি গিলান এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান উপস্থিত ছিলেন। অর্থনীতির নানা সংকটের মাঝে আগামী 11 জুন জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। যেখানে শুধুমাত্র জাতীয় রাজস্ব বোর্ড NBR-কে কর আদায় করতে হবে 6 লাখ কোটি টাকারও বেশি, যা অবাস্তব বলছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তারা বলছেন সরকারের উচ্চাভিলাষী বাজেট ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা চাপ বাড়াবে অর্থনীতিতে। বাড়তে পারে মূল্যস্ফীতি এবং ঋণ নির্ভরতা। বাজেটের রাজস্ব খাত নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। প্রধানমন্ত্রী পদের কর্তব্য। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের 3 মাসের মাথায় প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি সপ্তাহে জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে দেশের 55তম বাজেট। বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড NBR-কে আদায় করতে হবে 6 লাখ কোটি টাকার বেশি, যা মোট রাজস্ব আহরণের প্রায় 87 ভাগ, যার মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে আদায় করতে হবে 3 লাখ কোটি টাকার বেশি। আয়কর ও শুল্ক থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 3 লাখ কোটি টাকা। অথচ গত 10 বছর ধরে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড NBR, যেখানে চলতি অর্থবছরের 9 মাসে রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে লাখ কোটি টাকার বেশি। সরকারের এমন সিদ্ধান্তের ফলে বাড়তে পারে পণ্য ও সেবার দাম, দিন শেষে যার প্রভাব পড়বে জনগণের পকেটে। বিশ্লেষকরা বলছেন দেশের সামগ্রিক প্রেক্ষাপটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়, যা প্রভাব ফেলবে দেশের বিনিয়োগ ও মূল্যস্ফীতিতে। রাজস্ব আদায়ের এই লক্ষ্য আপনি যতই পদক্ষেপ নেন না কেন,
এত অল্প সময়ের মধ্যে এত বড় মাত্রার বৃদ্ধি অর্জন তো খুব কঠিন। মানে আপনি একটা বলে তো ছক্কা মারতে পারবেন, এর বেশি তো মারতে পারবেন না। ইভেন বড় ধরনের সংস্কারও যদি আপনি করেন প্রশাসন এবং নীতির ক্ষেত্রে, সেটার সুফল পেতেও তো সময় লাগে। রাজস্ব আদায় বাড়াতে সরকার যখন নানা পরিকল্পনা করছে, তখন ধনীদের সম্পদের উপর আরোপিত সম্পদ করের পরিকল্পনা থেকে সরে এসেছে এনবিআর, যেখানে 10 থেকে 20,000 কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব এনবিআরের। বিশ্লেষকরা বলছেন, নানান সমীকরণে অর্থনীতিতে পিছিয়ে থাকায় বাংলাদেশের বর্তমান কর জিডিপি অনুপাত 6.8%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে নিম্নতম। ফলে রাজস্ব আদায় ও বাজেটের বাস্তবায়নে সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে জানান এই অর্থনীতিবিদ ও গবেষক। কর আদায়ের হার যে এমনভাবে কমছে, সেটা বাড়ার বদলে এটা একটা চিন্তার বিষয়। কারণ জিডিপির তুলনায় এখন এটা দাঁড়িয়েছে 6.8%, কোনো এক সময় এটা প্রায় 10% দিকে যাচ্ছিল, ওইটাই কিন্তু কম ছিল। তো এই পরিমাণ কর দিয়ে, এই পরিমাণ আয় দিয়ে আমার এই বিশাল ব্যয়টা পূরণ করাটাই হচ্ছে সরকারের চ্যালেঞ্জ। রাজস্ব আদায় সক্ষমতা বাড়ানো ও নতুন করে করের হার না বাড়াতে বাজেটে বিশেষ পরিকল্পনা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা যখন বেড়ে যায়, তখন শঙ্কার কারণটা এই কারণে দাঁড়ায় যে আমরা কিছু সংখ্যক লোক যেখানে ওই ট্যাক্স নেটের আওতায় আছে, তাদের উপরই কিন্তু এই জুলুম অত্যাচারটা আরো বেড়ে যায়। আপনি যদি টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, অনেক কিছুই করবার আছে। আর এই সব কিছু করতে গেলে ওই সরকারের সবচেয়ে বড় বন্ধু হতে হবে ব্যবসায়ী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াত ইসলামের ছায়া বাজেট প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্টক মার্কেট, আর একটা অঙ্গ ব্যাংক বিমা কর্পোরেশন, এটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায়, তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? মূল দায়িত্ব সরকারি দলের, তারা এই দায়িত্ব এখন পর্যন্ত পালন করার কোনো সদিচ্ছা তাদের ফুটে ওঠেনি। কিন্তু আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশকে ভালোবাসার কারণেই আমরা মনে করি যে আগামী বাজেট কেমন হওয়া উচিত, সেই ব্যাপারে জনগণের অভিপ্রায়কে অনুধাবন করে জনগণের সামনে আমাদের চিন্তাগুলো পেশ করা উচিত। এটি বাজেট নয়, এটা বাজেটের পূর্ব ধারণা। এখান থেকে যদি সরকার ভালো কিছু পিক আপ করেন, জনগণ উপকৃত হবে। এটা কোনো দলের বিষয় নয়। আমরা এই বাজেট কোনো দলের জন্য দিচ্ছি না। এই বাজেট 18 বা 20 কোটি মানুষের জন্য হতে পারে। আমরা যে প্রস্তাবনাটা জনগণের সামনে পেশ করব, এটা শর্ত আছে। এই বাজেট বাস্তবায়নের জন্য সততা, স্বচ্ছতা লাগবে, জবাবদিহিতা লাগবে। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব, সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। কিন্তু যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে যে বাজেট সরকারই দেব, ওই বাজেট কার্যকর হবে না। আরও কিছু বিষয় আমাদের প্রস্তাবনায় থাকবে, সেটা এখানে এবং সংসদে। আমাদের ফিসকাল ইয়ার হচ্ছে জুলাই টু জুন। জুন মাস বর্ষা, খরা, দুর্যোগ, সাইক্লোন, এগুলাতে সাধারণত আমাদের দেশ আক্রান্ত হয়। আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চুক্তি হলে ইরান আর পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও খুলে যাবে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে NBA বাস্কেটবলের ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার সময় এসব কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন,
নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যে ইরান ও ইসরায়েল আবারও সংঘাতে জড়িয়ে পড়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হামলা বন্ধ রেখেছে ইরান ও ইসরায়েল। তবে লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েল হামলা অব্যাহত রাখলে আবারও সংঘাত শুরু হবে বলে সতর্ক করেছে তেহরান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন সংঘাত এখন নিয়ন্ত্রণে। এর কয়েক ঘণ্টা আগে তেহরান সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দেয়। এদিকে হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এই ঘটনায় ক্রু সদস্যরা নিরাপদ আছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প জানান, হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও এর পাইলটরা ভালো আছেন এবং কেউ আহত হননি। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এবং পেন্টাগন এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের সি গ্রুপ নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনার কমতি নেই। অবশ্য 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যে গ্রুপে আছে সে গ্রুপ নিয়ে আলোচনা না হওয়াটাই বরং অস্বাভাবিক। ব্রাজিল ছাড়াও এই গ্রুপে আছে জায়ান্ট কিলার মরক্কো। অনেক বছর পর বিশ্বকাপে ফিরেছে স্কটল্যান্ড, আর দ্বিতীয়বার বিশ্বকাপ খেলবে হাইতি। বিশ্বকাপের সি গ্রুপের কথা জানাচ্ছেন পরাগার মান। ক্লাব কোচিংয়ে সর্বকালের সেরাদের একজন কার্লো আনচেলত্তি। ব্রাজিল এবার বিশ্বকাপ খেলতে এসেছে তার কোচিংয়েই। তার চেয়ে বড় খবর হলো 2 বছরের বেশি সময় পর দলে ফিরেছেন নেইমার। তার ফেরা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। গ্রুপ শীর্ষে থাকবে তারা, এটা প্রায় নিশ্চিত। সেলেসাওদের আক্রমণের গভীরতা আর খেলার মান অন্য যে কোনো দলের চেয়ে বেশি। রক্ষণভাগ আগের চেয়ে জমাটবদ্ধ। দলটির সবচেয়ে বড় ঝুঁকি হলো তাদের আক্রমণাত্মক ফুটবল। প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য ফুলব্যাকদের সাহায্য চাই। সেই ফুলব্যাকরা যখন উপরে উঠে আসেন তখন পেছনে গ্যাপ তৈরি হয়। প্রতিপক্ষ সেই স্পেস কাজে লাগালেই মহাবিপদ হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিলের। মরক্কোর কৌশলটা খুবই পরিষ্কার। বল পায়ে না থাকলে জমাট রক্ষণ, আর বল দখলে নিতে পারলেই আগুনে গতির প্রতি আক্রমণ। মাঝমাঠ থেকে রক্ষণ, সবাই একসঙ্গে মুভ করে। 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভালো মানের স্ট্রাইকার না থাকা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান মহিমান্বিত করেছে সি গ্রুপকে, আর মরক্কোর উপস্থিতি করেছে প্রতিদ্বন্দ্বিতা মুখর। মরক্কোর বিপক্ষে খেলা দিয়ে ব্রাজিল হেক্সা জয়ের মিশন শুরু করলেও প্রথম ম্যাচে ইনজুরি আক্রান্ত নেইমারকে পাবে না। এইসব হলাহলে স্কটল্যান্ড কিংবা হাইতি নকআউট পর্বে উঠে যাবার ছক কষছে। 52 বছর পর বিশ্বকাপে আবারও হাইতি। বলের দখল ধরে রেখে খেলা নয়। মরক্কোর মতো হাইতিরও মূল মন্ত্র আগে রক্ষণ পরে আক্রমণ। কয়েক মুহূর্তের ঝলকেই হাইতি প্রতিপক্ষকে ছারখার করে দেয়। 28 বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ডের ফেরা। সুনির্দিষ্ট এলাকায় বল নিয়ে যায় এবং সেখানে সেট পিস আদায়ের চেষ্টা করে। এভাবে তারা অনেক সুযোগ তৈরি করে ঠিকই, কিন্তু দক্ষ স্ট্রাইকারের অভাবে গোলে পরিণত করতে পারে না। বিশ্বকাপের মতো বড় আসরে এই ব্যর্থতা দ্য ব্রেভ হার্টদের সময়ের আগেই ঘরে ফেরার টিকিট ধরিয়ে দিতে পারে। পরাগার মান, এটিএন বাংলা। 48 দলে জমজমাট বিশ্বকাপ হতে যাচ্ছে ঠিকই, কিন্তু অনেক তারকা ফুটবলারকে দেখা যাবে না এবারের বিশ্বকাপের মহামঞ্চে। বিশ্বকাপে নিজ দেশের সুযোগ না হওয়ার পাশাপাশি ইনজুরি আর কোচের কঠিন সিদ্ধান্তের কারণে অনেক মেগাস্টারকে মিস করবে ফুটবল বিশ্ব। সেসব ট্রাজিক তারকাদের কথা জানাচ্ছেন নয়হান রাসেল। 48 দেশ 39 দিনের মহাযজ্ঞ, 104 ম্যাচ আর গ্যালারি মাতানো কোটি কোটি দর্শক। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার কিংবা ভিনিসিয়াস জুনিয়ররা প্রস্তুত বিশ্বমঞ্চ মাতাতে। অন্যদিকে দেখা যাবে না অনেক চেনা মুখ। চোট কিংবা ভাগ্যের নির্মম সমীকরণে বাদ পড়েছে অনেক বড় বড় নাম। তাদের ছাড়া বিশ্বকাপের জৌলুস অনেকটা মলিন।
সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ইনজুরির কারণে। এতে সবচেয়ে বড় নাম ব্রাজিলের আক্রমণ ভাগের ফুটবলার রদ্রিগো। নেদারল্যান্ডসের মিডফিল্ডের অন্যতম চালিকা শক্তি জাভি সিমন্স কিংবা জার্মানির অভিজ্ঞ উইঙ্গার সার্জ নার্ভির ভাগ্য একই সুতোয় গাঁথা। কেবল চোট নয়, বিশ্বকাপের আসল ট্র্যাজেডি বাছাই পর্বের গোলকধাঁধা। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বার মতো থাকছে দর্শক হয়ে। আফ্রিকা অঞ্চলের সমীকরণটাও কম নিষ্ঠুর নয়। অদম্য সিংহ নাইজেরিয়া এবার মূল পর্বে জায়গা করতে না পারায় বিশ্বমঞ্চে থাকছেন না ভিক্টর ওসিমিনে। অন্যদিকে বয়স আর ফর্মের কারণে পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কির সুযোগ হলো না কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলার। এছাড়া কোচের কৌশলের কারণে বাদ পড়েছেন অনেকে। ইংল্যান্ডের কোচ থমাস টুখেল চেলসির কোল পালমার ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেনের মতো ফুটবলারদের রাখতে পারেননি চূড়ান্ত দলে। ফ্রান্সের দিদিয়ার দেশম দলে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদের মাঝমাঠের ভরসা কামাভিঙ্গাকে। এত বড় বড় নামের অনুপস্থিতি টুর্নামেন্টের সার্বিক আকর্ষণে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। রায়হান রাসেল, এটিএন বাংলা। সরকারি বেসরকারি সব ধরনের পরিকল্পনা সততার সাথে বাস্তবায়নে এমপিদের ব্যক্তিগত সহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাজধানীতে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি বলেন, জনগণকে স্বাবলম্বী করা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আসন্ন বাজেটকে মাথায় রেখে দেশের রেভিনিউ ও ডেভেলপমেন্ট সেক্টরে সরকারি পরিকল্পনা বাস্তবায়নকে কিভাবে সমৃদ্ধ করা যায় সে বিষয়ে নির্দেশনা দেন চিফ হুইপ। অদৃশ্য এক বাধার কারণে এখনও দেশের সমাজ ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দৈন্যতা আছে, অসুবিধা আছে। আমরা 17 বছর একটা নিষ্পেষণ দেখেছি, স্বৈরাচারের জাতাকল দেখেছি। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে আপনাদের মাধ্যমে। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং পার্লামেন্ট প্রাণবন্ধক কার্যকর হোক, সেটা আপনারা চান। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন তারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ। জাতীয় প্রেসক্লাবে এই আয়োজন করা হয়। এতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জিয়া রহমানের আদর্শে দেশ গড়ার ও মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি সরকারের সকল কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান হাবিবুর রহমান হাবিব। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে বাজেটে তামাক পণ্যের দাম বৃদ্ধির দাবি জানিয়েছেন চিকিৎসকরা। জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তরুণদের তামাক ব্যবহার ও অসংক্রামক রোগের ঝুঁকি প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে এই দাবি করা হয়। এ সময় আসন্ন বাজেটে নিম্ন ও মধ্যস্তরের সিগারেট একীভূত করে 10 শলাকার প্যাকেটের দাম 100 টাকা এবং প্রতি প্যাকেটে 4 টাকা কর আরোপের প্রস্তাব করেন তারা। এবার খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। দলীয় দর্শনে ওপেনার সাইফ হাসানের বিদায়ের পর তানজিদ হাসান তামিমকে নিয়ে দলকে বিপদ থেকে বাঁচান নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটিতে আসে 91 বলে 96 রান, তবে 54 রানে আউট হন তানজিদ। একবার জীবন পেয়ে ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। ব্যক্তিগত 7 রানে ফেরেন ড্রেসিং রুমে। কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন তিনি। 86 বলে 67 রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর 4 বছর পর জাতীয় দলের ফেরা
মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে দলের স্কোর বড় করেন তাওফিক হৃদয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 248 রান। প্রথম বাংলাদেশ প্যারা গেমসে দল গঠনের লক্ষ্যে প্যারা ব্যাডমিন্টন ও প্যারা টেবিল টেনিস খেলা আয়োজন করা হয়। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্যারা ব্যাডমিন্টনে 150 জন শাটলার এবং 70 জন প্যারা টেবিল টেনিস খেলোয়াড় অংশ নেন। এশিয়ান প্যারা গেমসে অংশ নেওয়া এবং দেশে শক্তিশালী একটি প্যারা প্ল্যাটফর্ম গড়ে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন এনপিসি বাংলাদেশের সহসভাপতি ও বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন এবং ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দলীয় পরিচয় ব্যবহার না করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা কর্মীরা, বললেন তথ্য উপদেষ্টা। তবে নিষিদ্ধই থাকবে রাজনৈতিক কার্যক্রম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে বৈঠকে 10টি প্রকল্প অনুমোদন। অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর ভিত্তিহীন, বললেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে স্থগিত, পরবর্তী শুনানি 16 জুন। মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যার ঘটনায় আটক 2 আসামিদের রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে না, বলছে ডিএমপি। এবং বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। উচ্চাভিলাষী সিদ্ধান্তে চাপ বাড়বে অর্থনীতিতে, বলছেন বিশ্লেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।